স্নেহের শিক্ষার্থীবৃন্দ, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি যে তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের জন্য আজ নতুন আরেকটি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। গত ক্লাসে বানানের যে প্রথম পার্টটি আমি পড়িয়েছিলাম, আজ দ্বিতীয় পার্ট তোমাদেরকে পড়াবো। তো তোমরা খুব দ্রুত খাতা কলম নিয়ে আমার এই ক্লাসটি উপভোগ করো এবং তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি দেখবে বলে আমি তোমাদের কাছে আশা করছি। তো গত ক্লাসটি তোমাদের কেমন লেগেছিল? তোমরা বেশ অনেকেই আমাকে জানিয়েছো। আমার যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, সেখানে তোমাদেরকে অনেকেরই আমি কমেন্ট দেখেছি। তো তারই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় পার্ট নিয়ে আমি আলোচনা করব। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা মূল পর্বে ফিরে যাই। তো আমার পরিচয় তোমরা জানো, আমি অভিজিৎ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক বাংলা, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, কালিশপুর, খুলনা। তো শিক্ষার্থী বন্ধু, দেখো আজ আমি তোমাদের জন্য বানানের যে দ্বিতীয় অংশ, তোমরা অষ্টম, নবম এবং দশম শ্রেণীর যারা যারা আছো, তোমাদের জন্যই অন্য ষষ্ঠ বা সপ্তম শ্রেণী তোমাদেরও কাজে লাগতে পারে। তোমরাও যদি কেউ দেখে থাকো ক্লাসটি, তাহলে তোমরাও খুব মজা পাবে। তো দেখো, আজ আমরা যে কথাটি বলছিলাম, বাংলা বানানের কতিপয় নিয়মের দ্বিতীয় অংশ নিয়ে আমরা আলোচনা করব। দেখো, বাংলা বানানের কতিপয় যে নিয়মগুলি, চলমান যে নিয়ম গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছি, তার 15 নম্বর নিয়মটা দেখো, সমাসবদ্ধ পদ ও বহুবচন রূপী শব্দগুলোর মাঝে স্পেস বা ফাঁকা রাখা যাবে না। অর্থাৎ সমাসবদ্ধ পদ যেগুলো, পূর্বপদ এবং পরপদ যে দুটি পদ থাকে তোমাদের সমাসবদ্ধ শব্দে, যেমন এখানে আমি কয়েকটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যে দেখো, চিঠি, পত্র, চিঠি আর পত্র মাঝখানে কিন্তু হাইপেন দেয়া যাবে না বা ফাঁকা দেয়া যাবে না। চিঠিপত্র, আবেদনপত্র, ছাড়পত্র, বিপদগ্রস্ত, হতাশাগ্রস্ত, আশঙ্কাজনক, গ্রামগুলি, গ্রামগুলো, সেবা যত্ন, যত্ন সহ, এগুলো সব একসাথে বসবে। ত্রুটিজনিত, আশঙ্কাজনক, বিপজ্জনক, অনুগ্রহপূর্বক, প্রতিষ্ঠানভুক্ত, গ্রাম ভিত্তিক, অন্তর্ভুক্তকরণ, আমদানিকারক, কষ্টদায়ক, স্ত্রীবাচক, দেশবাসী, সুন্দরভাবে, চাকরিজীবী, সদস্যগণ, এরকম ভাবে আবেদনকারী, এটাও কিন্তু মাঝখানে ফাঁকা রাখা যাবে না। সহকারীতে ফাঁকা রাখা যাবে না। শীতকালীন, এখানেও ফাঁকা রাখা যাবে না। জ্ঞানহীন, এখানেও ফাঁকা রাখা যাবে না। মাসব্যাপী, এছাড়া যথাবিহিত, যথাসময়, যথাযথ, যথাক্রমে, পুনর্প্রকাশ, পুনর্পরীক্ষা, পুনর্প্রতিষ্ঠা, পুনঃ পুনঃ, বহিঃপ্রকাশ শব্দগুলো একত্রে ব্যবহৃত হয়। দেখো, তাহলে দেখো, এই যে এতগুলো শব্দ আমি তোমাদেরকে বললাম, এই শব্দগুলো কিন্তু কোথাও ফাঁকা রাখা যাবে না। এবার দেখো, বিদেশি শব্দে হ্রস্বইকার ব্যবহার করা হবে। যেমন দেখো, বিদেশি সেই শব্দগুলো হচ্ছে আইসক্রিম, স্টিমার, জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিগ্রি। অর্থাৎ বিদেশি শব্দে সব সময় তোমরা দেখবে যে হ্রস্বইকার ব্যবহার করা হয়। অর্থাৎ তোমরা যে শব্দগুলো একটু আমাদের যে দেশি শব্দগুলো বাদে বিদেশি শব্দ সবসময় তোমরা ভাববে যে এটি অবশ্যই হ্রস্বইকার হবে। যেমন কিডনি, ফ্রি, ফিশ, স্কিন, তারপরে নোটারি, লটারি, সেক্রেটারি, টেরিটরি, ক্যাটাগরি, ট্রেজারি, ব্রিজ, প্রাইমারি, মার্কশিট, গ্রেডশিট। আমরা কিন্তু এই বানানগুলো অনেকে কিন্তু ব্রিজ বানানে কিন্তু দীর্ঘিকার লেখে, তোমরা এগুলো জানো। মার্কশিটে অনেক সময় শীট বানানে দীর্ঘিকার দেওয়া হয়। এইগুলো তোমরা সব সময় মাথায় রাখবে যে বিদেশি শব্দগুলো
সব সময় রস্বইকার হবে। তো দেখো এবার তোমরা সবাই জানো যে উ ব্যবহারযোগ্য কিছু শব্দ, এক্ষেত্রে অনুস্বার ব্যবহার করা যাবে না, উ ব্যবহার করতে হবে। সেই শব্দগুলো কখনোই অনুস্বার ব্যবহার করা যাবে না। যেমন অঙ্ক, অঙ্কন, অঙ্কিত, অঙ্কুর, অঙ্গ, অঙ্গন, আকাঙ্ক্ষা, আঙুল, আশঙ্কা, ইঙ্গিত, উলঙ্গ, কঙ্কর, কঙ্কাল, গঙ্গা, চোঙা, ঠোঙা, পংক্তি, পঙ্কজ। দেখো এই সমস্ত শব্দগুলো আরো ইত্যাদি আছে। লঙ্ঘন, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, লঙ্ঘন, তারপরে শঙ্কা, শঙ্খ, শশাঙ্ক, শৃঙ্খল, এই সমস্ত শব্দগুলোই কিন্তু অনিশ্বর ব্যবহার করা যাবে না। এগুলো কিন্তু তোমাদের উ ব্যবহার করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো উ ব্যবহারের যে নিয়মগুলো আমি তোমাদেরকে বললাম, তোমরা এগুলো একটু মাথায় রাখবে এবং এখানে যেন তোমরা মনের ভুলে যেন অনুস্বার ব্যবহার না করো। তো দেখো আরো কয়েকটি শব্দের কথা আমি তোমাদেরকে বলছি। দেখো অনুস্বার ব্যবহারযোগ্য, আগে বলেছি যে অনুস্বার ব্যবহার করা যাবে না, আর এইবার দেখো অনুস্বার ব্যবহারযোগ্য কিছু কিছু শব্দ আমি তোমাদেরকে বলবো, এক্ষেত্রে ও ব্যবহার করা যাবে না। যেমন কিংবদন্তি, কিংবদন্তি, এখানে কিন্তু তুমি ও ব্যবহার করতে পারবে না। সংজ্ঞা, সংক্রমণ, সংক্রান্ত, সংক্ষিপ্ত, সংখ্যা, সংগঠন, সংগ্রাম, সংগ্রহ, সংগৃহীত ইত্যাদি শব্দ রয়েছে যেগুলোতে আমরা অনুস্বার ব্যবহার করব। কি ব্যবহার করব না? উ ব্যবহার আমরা করব না। বাংলা ও বাংলাদেশ শব্দ দুটি অনুস্বার দিয়ে লিখতে হবে, বাংলাদেশের সংবিধানে তাই করা হয়েছে। এটা তোমরা সবাই কিন্তু দেখেছো বা জানো। এবার দেখো খুব মজার একটা জিনিস দেখছি, কোন অথবা কোন বা কোনো এর ব্যবহার কিভাবে করতে হবে। দেখো কোন হচ্ছে ইংরেজিতে অ্যাঙ্গেল বা কর্নার অর্থে ব্যবহার করা হচ্ছে। আবার দেখো ইংরেজিতে অ্যাঙ্গেল বা কর্নার যেটা বলা হয়, অর্থাৎ ঘরের কোণ যেটা, সেটা হচ্ছে কোণ। আবার ত্রিভুজের যে কোণ, এইটা হচ্ছে কি? কয়কার মূর্ধন্য। এবার দেখো কয়কার দন্তান্ন, এর উচ্চারণ হবে কোণ। বিশেষত প্রশ্নবোধক অর্থে ব্যবহার করা হয়। যেমন তুমি কোন দিকে যাবে, কোন দিকে যাবে, এটা এখানে হচ্ছে কয়কার দন্তান্ন। আর যদি বলি কোনো, ওকার যোগে উচ্চারণ হয়। যেমন যে কোনো 5টি শব্দের উত্তর দাও, এখানে তুমি ব্যবহার করতে পারো। অর্থাৎ কোন উচ্চারণটা কোথায় হবে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝেছো যে তুমি কোন দিকে যাবে, এখানে এটা ব্যবহৃত হবে। আর কোন ত্রিভুজের কোন, চতুর্ভুজের কোন, এখানে কিন্তু কয়কার মূর্ধন্য ব্যবহার করা হবে। তো দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, যে কথাটা আমি একটু আগে বলেছি। তারপরে দেখো বাংলা ভাষায় চন্দ্রবিন্দু একটি গুরুত্বপূর্ণ বর্ণ। চন্দ্রবিন্দু যোগে যে শব্দগুলো চন্দ্রবিন্দু ব্যবহার করা হবে না বা না করলে ভুল হয় বা ভুল হবে, অনেক ক্ষেত্রে চন্দ্রবিন্দু ব্যবহার না করলে শব্দের অর্থের পরিবর্তন ঘটে। এছাড়া চন্দ্রবিন্দু সম্মানসূচক বর্ণ হিসেবেও ব্যবহার করা হয়। তাহলে কি বলেছি? বাংলা ভাষায় চন্দ্রবিন্দু একটি গুরুত্বপূর্ণ বর্ণ। এই চন্দ্রবিন্দুর যোগে শব্দগুলোকে চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে, না করলে ভুল হবে। অনেক ক্ষেত্রে চন্দ্রবিন্দু ব্যবহার করা শব্দের অর্থের পরিবর্তন করতে পারে। এছাড়া চন্দ্রবিন্দু সম্মানসূচক যে বর্ণ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে অনেক সময়। যেমন কি তাহাকে, তাকে, 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 আমরা কোনো সম্মানীয় ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু চন্দ্রবিন্দুটা ব্যবহার করি। যেমন আমি যদি বলি কবি কাজী নজরুল ইসলাম, তাকে সবাই দুখু মিয়া বলে চেনে, এইখানে তাকে বানানে চন্দ্রবিন্দু হবে। কিন্তু তুমি বা আমি, আমাদের ক্ষেত্রে কিন্তু তাকে বলতে হবে। দেখো
ওকার অনুজ্ঞাবাচক ক্রিয়াপদ এবং বিশেষণ ও অব্যয় পদ বা অন্য শব্দ যার শেষে ওকার যুক্ত না করলে অর্থ অনুধাবনে ভ্রান্তি বা বিলম্ব সৃষ্টি হতে পারে এমন শব্দেও ওকার ব্যবহার করা হবে। যেমন মত, হত, হলো, কোনো, করায় করো, ভালো, কালো, আলো ইত্যাদি। এছাড়া দেখো বিশেষ ক্ষেত্র ছাড়াও ওকার ব্যবহার করা যাবে না। সেই যাবে না কোনগুলো দেখো, যেমন ছিল, ছিলতে তোমাদের ওকার ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। করলো, করলোতেও তোমার ওকার দেওয়ার কোনো প্রয়োজন নাই। যেন, যেনতেও দেওয়ার প্রয়োজন নাই। তারপরে তোমাদের হইল, হইল তো দেওয়ার দরকার নেই। রইল, রইল তো তোমাদের কিন্তু ওকার দেওয়ার প্রয়োজন নাই। গেল, শত, যত, তত, কত, এত ইত্যাদি এই শব্দগুলোতে তোমাদের ওকার ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি আমার কথা কি বুঝতে পারছো? বিশেষণবাচক আলি প্রত্যয় যুক্ত শব্দে হ্রস্বইকার হবে। যেমন কি তোমাদের আমি বলছি বিশেষণবাচক, অর্থাৎ বিশেষণ কোনটা? বিশেষণ হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এগুলো বুঝাবে যেগুলো, সেগুলো হচ্ছে বিশেষণ। যেমন এখানে যদি বলি সোনালী, সোনার মতো, সেজন্য বলা হচ্ছে সোনালী। রূপালী, বর্ণালী, হেয়ালি, খেয়ালি, মিতালি, এই শব্দ বিশেষণবাচক যে শব্দগুলো, এর সঙ্গে অবশ্যই আলি প্রত্যয় যোগ করে তোমাদের শব্দে কি করতে হবে? হ্রস্বইকার ব্যবহার করতে হবে। এবার দেখো জীব, জীবী বা জীবিত বা জীবিকার ব্যবহার। যেমন সজীব, নির্জীব, চাকরিজীবী, পেশাজীবী, জীবিত, জীবিকা ইত্যাদি। আমি গত ক্লাসে কিন্তু তোমাদের বলেছিলাম যে সব জীবিতে দীর্ঘিকার হবে। এখানে দেখো আমি সেরকম একটা উদাহরণ তোমাদের কিন্তু বলছি, জীব, সজীব। তারপরে জীবিতে বলছিলাম যে দীর্ঘিকার, দেখো চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, সব জীবী দীর্ঘিকার। জীবিত। তারপরে দেখো আরেকটা নিয়মের কথা বলবো, 24 নম্বর নিয়মটা তোমরা চলে যাও। অদ্ভুত, ভুতুড়ে বানানে সর্বদাই কিন্তু হ্রস্বইকার হবে। এছাড়া সকল ভূতে দীর্ঘকার হবে। যেমন কি ভূত, ভস্মীভূত, বহির্ভূত, ভূতপূর্ব, এই শব্দগুলোতে কি হবে? দীর্ঘকার হবে। আর অদ্ভুত বা ভুতুড়ে এই দুটি বানানে কি হবে? হ্রস্বইকার হবে। হীরা ও নীল সকল বানানে দীর্ঘিকার হবে। দেখো হীরা, হীরক, নীল, সুনীল, নীলক, নীলিমা, এই শব্দগুলো সব সময় দীর্ঘিকার হবে। বলো তো কি বলেছি? যে হীরা ও নীল অর্থে সকল বানানে দীর্ঘিকার হবে। হীরা কি? হীরা আছে, হীরক আছে। নীলের কি আছে? নীল আছে, সুনীল আছে, নীলক আছে, নীলিমা আছে। এই শব্দগুলোকে সর্বদাই দীর্ঘিকার। 26 নম্বর নিয়মে চলে যাও তোমরা। দেখো 26 নম্বর নিয়মটা হচ্ছে ননার্থক পদগুলো নাই, নেই, না আলাদা করে লিখতে হবে। নাই, নেই বা না এই শব্দগুলো আলাদা করে অবশ্যই লিখতে হবে। নি একসাথে লিখলে হবে, কিন্তু নাই, যেমন আমি তোমাদের আরেকটা কথা আমি যেদিন বলেছিলাম একটা ক্লাসে, সে বাড়ি যায় না, এখানে যায়, যায়ের পরে অবশ্যই একটা স্পেস দিতে হবে, তারপরে না লিখতে হবে। দেখো এই যে কথাটি বললাম এর একটা উদাহরণ তোমরা দেখো। বলে নাই, বলে তারপরে স্পেস দিয়ে ফাঁকা দিয়ে কিন্তু আমরা নাই বলেছি, কিন্তু বলে নি কিন্তু একসাথে লিখছি। বলে আর নি একসাথেই কিন্তু আমরা লিখছি। তাই আমি সেজন্য বলছি যে ননার্থক পদগুলোর নাই, নেই আর না আলাদা করে লিখতে হবে, কিন্তু নি অবশ্যই একসাথে লিখতে হবে। যেমন আমার ভয় নেই, এখানে আলাদা করে লিখছি নেই। তারপরে আমার যাওয়া হবে না, তারপরে কিন্তু আমার তার কাজটি করা হয়নি, এখানে দেখো হয়নিতে একসাথে রয়েছে। সে কাজটি করেনি, এখানে কিন্তু নি একসাথে রয়েছে। তো দেখো আরেকটি নিয়মে তোমরা চলে যাও। 27 নম্বর নিয়মটা দেখো। তৎসম, অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি বিদেশি মিশ্র শব্দে সর্বদাই হ্রস্বইকার ব্যবহার করা হবে।
অর্থাৎ অতৎসম মানে তৎসম না যেটা। অর্থাৎ কি, তাহলে তৎসম না মানে কোনগুলো? তদ্ভব শব্দ আছে, দেশি শব্দ আছে, বিদেশি শব্দ আছে। এই যে শব্দগুলো, এই শব্দগুলোতে সর্বদাই কি হবে? রস্বইকার হবে, রস্বইকার। যেমন কি সরকারি, তরকারি, গাড়ি, বাড়ি, দাড়ি, শাড়ি, চুরি, চাকরি, মাস্টারি, মালি, পাগলামি, পাগলি, বোমাবাজি, দাবি, তারপরে বেশি, খুশি, হিজরি, আরবি, ফার্সি, ফরাসি, ইংরেজি, জাপানি, জার্মানি, ইরানি, হিন্দি, সিন্ধি, ফিরিঙ্গি, সিঙ্গি, চুরি, ছুরি, টুপি, দিঘি, কেরামতি, রেশমি, পশমি, ফাঁকি, ফরিয়াদি, আসামি, বেআইনি ইত্যাদি। এই যে শব্দগুলো, অর্থাৎ তৎসম শব্দ বাদে যে শব্দগুলো থাকবে, সেই মিশ্র যে শব্দগুলো থাকবে, দেশি, বিদেশি এবং মিশ্র, এই সমস্ত শব্দে সর্বদাই রস্বইকার ব্যবহার করা হবে। দেখো তোমাদের 28 নম্বর নিয়মটা দেখো। আমি আশা করছি যে তোমরা কিন্তু সবাই নোট করছো। তয় ব তা নি মূর্ধন্য দীর্ঘি নি সভা, পরিষদ, জগৎ, বিদ্যা, তত্ত্ব শব্দের শেষে যোগ হলে রস্বইকার হবে। যেমন দায়িত্ব, দায়ী, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিদ্বন্দ্বী, প্রার্থিতা, প্রার্থী, দুঃখিনী, দুঃখী, এই সমস্তগুলো শব্দে কি হবে? অবশ্যই শব্দের শেষে যোগ হলে রস্বইকার হবে। অর্থাৎ ত যোগ হয়েছে, দেখো দায়িত্ব অর্থাৎ দায়ী, প্রতিদ্বন্দ্বিতা, তা যোগ হয়েছে, দেখো প্রতিদ্বন্দ্বী, তারপরে দেখো প্রার্থিতা, এখানে তোমার তা যোগ হয়েছে, এখানে প্রার্থী, দুঃখিনী, নি যোগ হয়েছে এজন্য দুঃখী, প্রাণী সম্পদ, এখানে প্রাণী হয়েছে এজন্য প্রাণী ইত্যাদি। দেখো আরেকটি কথা আমি তোমাদের বলছি এবার। দীর্ঘই ইন আর ইও প্রত্যয় যোগে যে শব্দগুলো গঠিত হবে সেখানে অবশ্যই দীর্ঘিকার হবে। যেমন জাতীয়, জাতি, ই আছে এখানে, দেখো এর জন্য অবশ্যই দীর্ঘিকার হয়েছে। দেশীয়, দেশি, এই দেশি থেকে তোমার কি দেশীয়, ই প্রত্যয় আছে এখানে। পানীয় অর্থাৎ পানি, পানীয়, রস্বইকার আছে, তোমার ই প্রত্যয় আছে এখানে। জলীয়, ই প্রত্যয় আছে। স্থানীয়, স্মরণীয়, বরণীয়, গোপনীয়, ভারতীয়, মাননীয়, বায়বীয়, প্রয়োজনীয়, পালনীয়, তুলনীয় ইত্যাদি। আর তুমি অসংখ্য বলতে পারো, শোচনীয় বলতে পারো, রাজকীয় বলতে পারো, লক্ষণীয় বলতে পারো। তো দেখো রেফের পর ব্যঞ্জন বর্ণে দিতে হবে না। তোমাদের আগে একবার এই ক্লাসটা আমি বলেছিলাম যে রেফের পরে ব্যঞ্জন বর্ণে দিতে হবে না। অর্থাৎ অর্চনা, অর্জন, ব্যঞ্জন বর্ণের থেকে দিতে হয়নি। অর্থ, অর্ধ, কর্দন, কর্তন, কর্ম, কার্য, গর্জন, মূর্ছা, কার্তিক, বার্ধক্য, বার্তা, সূর্য ইত্যাদি। এই শব্দগুলো ব্যঞ্জন রেফের পরে কখনোই ব্যঞ্জন মানের দিতে হবে না, এটা তোমরা মনে রাখবে। ভাষা ও জাতিতে রস্বইকার হবে। যেমন ভাষা কি? বাঙালি, আমাদের ভাষা। জাপানি, ইংরেজি, জার্মানি, ইরানি, হিন্দি, আরবি, ফার্সি, এই সকল শব্দগুলোতে সর্বদাই কিন্তু রস্বইকার হবে। দেখো ব্যক্তির কারিতে অবশ্যই দীর্ঘিকার হবে। যেমন কি সহকারী, আমি একজন সহকারী শিক্ষক, এখানে কিন্তু অবশ্যই দীর্ঘিকার হবে। আবেদনকারী, ছিনতাইকারী, পথচারী, কর্মচারী ইত্যাদি। ব্যক্তির কারি নয় এমন শব্দে রস্বইকার হবে। যেমন কি সরকারি, দেখো সরকারি স্কুলের সামনে তোমরা অনেকেই দেখে থাকবে যে সরকারি বঙ্গবন্ধু স্কুল, সরকারি বঙ্গবাসী স্কুল ইত্যাদি। এই সমস্ত শব্দে অবশ্যই রস্বইকার হবে। দরকারি,
এবার দেখো প্রমিত বানানে শব্দের শেষে দীর্ঘইকার থাকলে গণযোগে রস্বইকার হয়। অর্থাৎ তুমি যখন গণ লাগাও তখন হচ্ছে রস্বইকার হবে। যেমন কি সহকারী, সহকারী গণ রস্বইকার হয়েছে। কর্মচারী, কর্মচারী গণ, কিন্তু যদি শুধু কর্মচারী হতো তখন কিন্তু, যেমন শুধু সহকারী দীর্ঘিকার, শুধু কর্মচারী দীর্ঘিকার, কিন্তু সহকারী গণ যখন বলা হচ্ছে তখন অর্থাৎ গণ যোগে সর্বদাই রস্বইকার হবে। কর্মী, কর্মীগণ, আবেদনকারী, আবেদনকারীগণ ইত্যাদি। বেশি এবং দেশি, বেশি এবং বেশি ব্যবহার বহু অনেক অর্থে ব্যবহৃত হবে, যেমন বেশি। আর শব্দের শেষে যেমন ছদ্মবেশী, প্রতিবেশী, এই অর্থে বেশি ব্যবহৃত হবে, অর্থাৎ দীর্ঘিকার ব্যবহার করা হবে। আর যদি শুধু বেশি বলি তখন বেশি জিনিসের অর্থে ব্যবহার করা হবে, অনেক অর্থে, অনেক বেশি বেশি টাকা আছে তার। কিন্তু যদি বলা হয় যে ছদ্মবেশী, তুমি ছদ্মবেশ ধারণ করে এসেছো, তুমি তার ছদ্মবেশী, এই ছদ্মবেশীতে দীর্ঘিকার হবে। প্রতিবেশী, এই বেশিতে দীর্ঘিকার হবে। তারপর দেখো খণ্ডত, হস্যন্ত বলতে পারো, এর সাথে স্বরচিহ্ন যোগ হলে ত হবে। যেমন জগৎ, জগতে, বিদ্যুৎ, বিদ্যুতে, ভবিষ্যৎ, ভবিষ্যতে, আত্মসাৎ, আত্মসাতে, সাক্ষাৎ, সাক্ষাতে ইত্যাদি। অর্থাৎ খণ্ডতয়ের সাথে স্বরচিহ্ন যোগ হলে কি হবে? ত হবে। যেমন কি জগৎ, জগতে, জাগতিক। বিদ্যুৎ, খণ্ডত বিদ্যুৎ, বিদ্যুতে যখন আমি বলবো, যদি বলা হয় যে বিদ্যুতে চাকরি করে তখন কিন্তু তয়কার হবে। আর যদি বলা হয় বিদ্যুৎ, তাহলে তোমরা একটু খেয়াল করো, ভবিষ্যৎ, এখানে বলেছি যে খণ্ডত ভবিষ্যতে তয়কার। আত্মসাৎ, আত্মসাতে, এখানে দেখো তয়কার। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, ইক প্রত্যয় যুক্ত হলে কি হবে? যদি শব্দের শেষে, শব্দের প্রথমে আকার থাকে, তা পরিবর্তনে আকার হবে। যেমন অঙ্গ, আঙ্গিক, বর্ষ, বার্ষিক, পরস্পর, পারস্পরিক। তাহলে কি বলেছি? ইক প্রত্যয় যুক্ত হলে, যদি শব্দের প্রথমে আকার থাকে তাহলে তা পরিবর্তনে আকার হয়ে যাবে। বলো তো কি বলেছি? প্রথমে যদি অকার থাকে, অঙ্গ, তাহলে তা পরিবর্তনে কি হয়ে যাবে? আঙ্গিক, অর্থাৎ ইক প্রত্যয় যোগ হবে। দেখো বর্ষ, বার্ষিক, পরস্পর, পারস্পরিক, সংস্কৃত, সাংস্কৃতিক, অর্থ, আর্থিক, পরলোক, পারলৌকিক, সপ্তাহ, সাপ্তাহিক। দেখো এই যে তোমাদের আমি বললাম যে অকরন্ত যে শব্দগুলো থাকে তা পরিবর্তনে আকার হয়ে যায় ইত্যাদি। এরকম তুমি আরো বলতে পারো, সম্প্রদায় বলতে পারো, সাম্প্রদায়িক, শরীর বলতে পারো, শারীরিক, গঠন বলতে পারো, গাঠনিক ইত্যাদি। এবার দেখো ইক প্রত্যয় যদি যুক্ত হয়, তাহলে যদি শব্দের প্রথমে ইক রস্বইকার বা রস্বইকার কিংবা দীর্ঘইকার কিংবা একার থাকে, তাহলে তা পরিবর্তন হয়ে কি হবে? ওইকার হবে। কি বলেছি বলো? আবার একটু রিপিট করি তোমাদের। যদি শব্দের প্রথমে রস্বই বা রস্বইকার কিংবা দীর্ঘই বা দীর্ঘইকার কিংবা এ বা একার থাকে, তাহলে পরিবর্তিত হয়ে ওইকার হবে। যেমন বিশ্ব, বৈশ্বিক, বৈশ্বিক, শিল্প, শৈল্পিক, বিপ্লব, বৈপ্লবিক, চীনা, চৈনিক, বিষয়, বৈষয়িক, বিচার, বৈচারিক ইত্যাদি। এই শব্দগুলো তোমরা সবাই মনে রাখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে আমাদের ক্লাসের কিন্তু আমরা শেষ প্রান্তে চলে এসেছি। এই বানানের যে নিয়মগুলো তোমাদেরকে আমি আজকে দেখালাম, তোমরা অবশ্যই নোট করে নিয়েছো। এই ক্লাসটি এখনো আরো 2টা অংশ রয়েছে তোমাদের। আজকে দ্বিতীয় অংশ করালাম, আগামী ক্লাসের তৃতীয় অংশ এবং তারপরে ক্লাসের চতুর্থ অংশটি করাবো। তোমরা যদি কেউ নোট করে নিতে চাও তাহলে তো অনেক ভালো হবে। আর তোমরা, আমি আশা করবো যে তোমরা আমার সাথেই ছিলে, আমি আশা করছি। আর আমি কথা বাড়াবো না, তোমাদের এই ক্লাসটি অনেক সময় হয়ে গেছে।
তো সকলকে আবারও আমার ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।